আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি আসাদ নূর। আমাদের সাথে যথারীতি রয়েছেন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। শিরোনামটা আপনারা দেখেছেন যে রাম মূর্তির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে ভুয়া একটা মামলায় গ্রেপ্তার করেছে গভীর রাতে। এই হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার কিন্তু মরাশামুকে পাও কাটলো। আবারও বলি, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা ছিল জেতা শামুক, হরিদাস চন্দ্র মরা শামুকে পা কাটলে কিন্তু বহু কেটে যায়, খুরের চাইতে বেশি কাটে। এই সরকার কিন্তু বিপদে পড়বে, মুসলমানেরা বাংলাদেশের বিপদে পড়ে। এই জঙ্গি মুসলমানেরা, এই আবাদি মুসলমানেরা, পেয়ারা পাকিস্তানের মুসলমানেরা একটা মূর্তি দেখে ভয় পেয়ে গেছে। মূর্তি নাকি কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তো দেখলাম অনেক ক্ষমতা। একটা মূর্তির যে কত ক্ষমতা, এই হরিদাস চন্দ্রের মূর্তি নির্মাণ দেখে আমরা বুঝলাম। একেবারেই ভুয়া একটা মামলা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 9 কোটির বেশি টাকা হুন্ডি করেছেন। 9 কোটির বেশি টাকা তিনি মানি লন্ডারিং করেছেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে, বলে যে সেই গল্পটা, যে এক হরিণ ভাটিতে পানি খাচ্ছিল, ঝর্ণার ভাটিতে, বাঘ ছিল উপরে। তখন ওই হরিণকে খেতে গেল। হরিণ বলল, তুই জল ঘোলা করছস কেন? তাই তোরে আমি খাবো। তো বলল যে, সিংহ মহারাজ, আমি তো ভাটিতে, আপনি তো জানে, আমি কিভাবে জল ঘোলা করলাম? তো এইবার করস নাই, এর আগে তোর বাপ জল ঘোলা করছিল, তাই তোকে খাবো। মানে খাওয়ার আগে একটা অজুহাত তো দেখাইতে হবে, তুই জল ঘোলা করস নাই, তোর বাপে করেছে। তো এই হরিদাস, তার পূর্ণ নামটা এক এক সময় এক একভাবে বলে, কারণ সাধারণ নিম্নবর্ণের হিন্দু তো, তাই তার নাম একটু সবাই পূর্ণ নাম নিতে একটু লজ্জা পায়, এমনকি হিন্দুরাও। মুসলমানরা তো নিবেই না, পারলে তো তারা নামটা পাল্টাই ফেলত। তার প্রকৃত নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানি লন্ডারিং করেছেন। এত টাকা কোথায় পেলেন? আচ্ছা, একটা লোক যদি দুর্নীতিবাজ হয়, সে তো টাকা মেরে সুইজারল্যান্ডে চলে যাবে, সুইস ব্যাংকে রাখবে, নিতেন পক্ষে ভারতে রাখবে। যেহেতু হিন্দু মানুষ, আপনাদের ধারণা হিন্দু মানুষ হলে সব টাকা ভারতে রাখে। কিন্তু বেগম বাজারে তো আমি তো হিন্দু খুঁজে পাই না। ওই যে কানাডার যে বেগম বাজার, সুইস ব্যাংকে যে টাকা রেখেছে, তাদের হিন্দুর সংখ্যাটা কত একটু আমাকে বলবেন আপনারা? নামগুলো একটু দেখান তো। 146 গুণ বেড়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। এখনো কি ভারত হিন্দুদের রেখেছে? এখনো কি বাংলাদেশে ভারত সরকার চলে, হিন্দুর সরকার চলে, না আওয়ামী লীগের সরকার চলে নিদেন পক্ষে? তো এখন এই সুইস ব্যাংকে কে টাকা রাখে, কারা রাখে? তাদের সংখ্যা কত? তাদের যদি সংখ্যা 1000 হয়, তার মধ্যে বড় জোর 5টা পাবেন হিন্দু, আর 995 জন তো পাবেন মুসলমান। ও ভারতে টাকা রাখা খুব খারাপ, কিন্তু সুইজারল্যান্ডে রাখা ভালো, তুরস্কে রাখা ভালো, তাই না? দুবাই রাখা ভালো, আমেরিকা নিয়ে যাওয়া ভালো, কানাডাতে নিয়ে যাওয়া ভালো, সিডনিতে নিয়ে যাওয়া, এগুলো ভালো, তাই না? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তাহলে এই তরণী দাস, এই হরিদাস, ঠিক আছে, এই হরিদাসকে যদি আপনারা মনে করেন যে সে টাকা মেরে চলে যাবে, তাহলে সে একটা সাধারণ পরিবারের সন্তান। তার পরিবারের মানুষ এখনো অর্থ কষ্টে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে না। না খায় না থাকলেও বিলাসবহুল জীবনযাপন তো করার প্রশ্নই আসে না। 40 কোটি টাকার একটা প্রজেক্ট যে করতে পারে, সে কি ওখান থেকে 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে পালায় যাইতে পারতো না আগে? সে তো আগেই ভারতে চলে যেতে পারতো। নিতেন পক্ষে ভারতে 40 কোটি টাকা থাকলে সে তো বহু জায়গায়, 9 কোটি টাকার যদি তার ক্ষমতা থাকে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সে ওইখানে আপনার জন্য গ্রেপ্তার হওয়ার জন্য বসে থাকবে? তার বিরুদ্ধে আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এমনকি হিন্দুরাও, যে সে নাকি জামাতের লোক, সরকারের লোক। এখন কি প্রমাণ হলো? আমি জানতাম সে জামাতেরও না, সরকারও না। সে তার ধর্মের প্রতি সে ডিভোটি, সে তার ধর্মের প্রতি তার দরদ আছে, থাকতেই পারে। মুসলমানদের যেমন তার ধর্ম, চরমনের পীরেরা
আপনারা কি এটা জানেন না যে একটা লোক পীরের পীরের অন্ধভক্ত হয়ে গেলে নিজের বউরে পর্যন্ত দিয়ে দেয়, শালিরে দিয়ে দেয়, বইনেরে দিয়ে দেয়, মায়েরে দিয়ে দেয়। তো ধর্ম মানুষকে এরকম অন্ধ করে, সে ধর্মান্ধ হয়ে সে ধর্মের প্রতি এত অন্ধ, বা তার বিশ্বাস সেটা সে স্বর্গে চলে যাবে, মুক্তি পাবে, মোক্ষ পাবে, সেই জন্য সে মন্দির বানিয়েছে এবং পাশাপাশি একটা রাম মূর্তি বানাচ্ছে তার বিশ্বাস থেকে। এখন অভিযোগ হলো বিদেশ থেকে তার জন্য টাকা আসছে। বিদেশ থেকে টাকা আসলে সমস্যাটা কি? ধরেন বিদেশ থেকে তারা মন্দিরের জন্য টাকা দিচ্ছে, এটি কি অপরাধ? আমি যদি পৃথিবীতে কোনো দেশে মন্দির, মসজিদ, গির্জা প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ না। যদি তাকে কেউ দিয়েও থাকে সেটা অপরাধ না। তার সে বড় কথা সে নেয় নাই। তার উকিল কি বলেছে যে তার সমস্ত এই দেশের যারা তারাই তাকে টাকা দিয়েছে, অনুদান দিয়েছে। এত শত শত হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা বানাইলেন বিদেশি টাকা দিয়ে, ওটা আরাম। আর এই হরিদাস চন্দ্র, তরণী দাস, সে বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে টাকা, এখানে যে মুসলমানের টাকা নেই তাকে আপনি বুঝলেন? এখানে যদি 5,000 লোক অনুদান দিয়ে থাকে, এর মধ্যে অন্তত 100 লোকের অনুদান আছে, তারা মুসলমান। আপনি মনে করেন খালি ওই হিন্দুরাই খালি মসজিদ বানায়? 2-4 জন মুসলমান আছে তারা মন্দিরে চাঁদা দেয়, এই বাংলাদেশে দেয়, আওয়ামী লীগ বিএনপিরাই দেয়, এমনকি জামাতের লোকেরাও চাঁদা দেয়। সেই খবর তো আপনার এই এই মন্দিরে যে জামাতের লোক, বিএনপি লোক, আওয়ামী লীগের লোকের নেতারা চাঁদা দেন, তার গ্যারান্টি কেমনি দিলেন মুসলমানেরা? সেই প্রসঙ্গ আমি রাখলাম। তরণী দাস বিরাট পাপ করে ফেলছে, এই এই হরিদাস বিরাট পাপ করে ফেলছে, কারণ সে নিম্ন বর্গের হিন্দু, তারপরে আবার কম শিক্ষিত, নামমাত্র শিক্ষিত, তার জন্য তার বিরাট অপরাধ হয়ে গেছে কিছু কিছু হিন্দুদের চোখে। আবার যারা নেতৃত্ব দেয় হিন্দুদের মধ্যে, তাদের তো বুকে আরো বড় জ্বালা, যে কই থেকে কোন হরিদাস পাল আসলো, আইসে সত্যি সত্যি হরিদাস পাল আইসে দিকে আসলেই পাল হয়ে যাইতেছে, ক্ষমতা ধরে যাইতেছে। এদের আবার লজ্জা, একজন উকিল, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তাদের আবার ইজ্জত চলে যায় যে একটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে, তাও নিম্ন বর্ণের, আইসে হিন্দুদের নেতা হয়ে যাবে। আহা! কিন্তু মুসলমানদের উষ্টা খাইতে সমস্যা নাই, তাদের থাবড়া খাইতে সমস্যা নেই। আজকেও দেখলাম যে বাংলাদেশের একজন নায়ক হিন্দুদের মালনের বাচ্চা বলে ডাকলো, একজন বিখ্যাত কিংবদন্তি নায়ক সোহেল রানা, শিক্ষিত মানুষ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালোক, প্রকাশ্য টিভিতে বলে মালওয়ানের বাচ্চা বলে, মালওয়ান বলে হিন্দুদের। তাহলে এই যে আমি আপনাদের বলেছি সারা বাংলাদেশে হিন্দুদের যে মালনের বাচ্চা বলে মৌলবীরা, আমি কি ভুল বলেছিলাম? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন মুক্তিযোদ্ধা, একজন নায়ক, কিংবদন্তি নায়ক, ইসলাম বিরুদ্ধে যা তাই সব জীবন করছে সারা জীবন, এখন টুপি পরে চাপা মারে। যৌবনকালে সব বাংলাদেশ অভিনেতা দেখবেন, সব নায়ক নায়িকা দেখবেন যৌবনকালে যা ইচ্ছা তা ফাত্রামি যত আছে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, লুচ্চামি করা, ভণ্ডামি করা, বদমাইশি করা, এমনি তো অভিনয় হারামি, নাচ গান তো হারামি। যেই না একটু বয়স ভাটি পরে, সব তখন বোরখা পরে নায়িকা হইলে চুল পর্যন্ত দেখে, দেখবেন আনোয়ার দেখবেন চুল পর্যন্ত দেখা যায় না। আরে বাপরে বাপ! আর মেয়া কিন্তু এখন অভিনয় করে, আর তার চুল দেখলে এখন কি হবে? তার চুল যদি দেখায় তাহলে দুজকে চলে যাবে। এই বুড়া বয়সে, দাদির বয়সে চুল দেখালে বেজ্জতি হয়ে যাবে, বেশ দুজকে চলে যাবে। কিন্তু চুল ভাই আগে মনে ছিল না, এগুলা শত শত সিনেমা করছে তখন মনে ছিল না। সোহেল রানার মতো লোক হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দিচ্ছে, দেখেন আজকে টিভিতে টেনে আসতেছি পরে লাইভে এই প্রসঙ্গে। মুসলমানেরা যতই মুক্তিযোদ্ধা হোক, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থাকবেই, সেটা অশিক্ষিত হোক, মূর্খ হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ছাত্র নেতা ছাত্রলীগ করা হোক, তারপরেও সে প্রকাশ্য হিন্দুদের মালাউনের বাচ্চা বলে গালি দিছে। মালাউন বলছে, মালাউন। মুসলমানদের যদি কেউ জবানের বাচ্চা এইভাবে প্রকাশ্য গালি দেয়, দেশে থাকতে পারবে? এই বাংলাদেশে পারবে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আসি, এই হরিদাসকে গ্রেপ্তার করলো মধ্যরাতে, মানে গভীর রাতে। সে কিন্তু একটা কথা বলেছে যে 10টা খুন করলেও এইভাবে পুলিশ ধরে না, এই কথাটা কিন্তু সে বলছে। বলা পরে কি করলো, সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করলো, কথাই বলতে দিল না, পুলিশ তাকে থামিয়ে দিল, এই চুপ চুপ চুপ, কথা বলবি না, এগুলো বলতেছে। জঙ্গিরা যখন সাংবাদিকদের সাথে কথা বলে, ঠেকায় না কেন? হরিদাস চন্দ্র কি হরিদাস কি জঙ্গি? ও যদি পালায় যাইতো, ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ, সে তো আগেও পালায় যাইতে পারতো। সে তো 2024 আগস্টের আগেও পালায় যেতে পারতো। এখনো তো মানুষ পালায় যাইতেছে, যায় না? বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি মুসলমান পালায় গিয়ে ভারতে গিয়ে কাজকর্ম করে খায়। এই হরিশচন্দ্র, এই হরিদাস চন্দ্র এখান থেকে 10-20 কোটি টাকা নিয়ে চলে যেতে পারতো না? কিন্তু সহ্য হইতেছে না। বাংলাদেশের এই জঙ্গিবাদী, মৌলবাদী, হেফাজতি, জামাতি, সামরানাই পীর,
বিক্রমপুরীরা এমন চাপ সৃষ্টি করেছে যে বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করছে। কারণ সরকার তো জঙ্গিবাদী রাষ্ট্রদের কাছে চলে আসছে, তাদের নিতে হবে। কি দোষ তার? 9 কোটি টাকা সে হুন্ডি করেছে। মোতালেব প্লাজা কত কোটি টাকা প্রতিদিন হুন্ডি হয়? নাম শত বললাম, মোতালেব প্লাজা কত কোটি টাকা প্রতিদিন, প্রতি ঘন্টায় কত কোটি টাকা হুন্ডি হয়। নবাবপুর মার্কেটে প্রতিদিন কত কোটি টাকা হুন্ডি হয় বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন। আর অন্যান্য বাদ দিলাম, বাংলাদেশ থেকে টাকা হুন্ডি কারা করে না? টাকা হুন্ডিতে জামাত আওয়ামী লীগের আমলেই ফার্স্ট ছিল। এই জামাতে ইসলামের লোকেরা এই হুন্ডি ব্যবসায় ফার্স্ট। এখন তাহলে কি তারা হুন্ডির ব্যবসা, এই যে বাংলাদেশের থেকে যে লাখ লাখ লোক যায় চিকিৎসা করতে, লাখ লাখ, একজন কি টাকা হাতে করে নিয়ে যায়? সব তো হুন্ডি করে নিয়ে যায়। অ্যারেস্ট করেন না কেন? সরকার চাইলে আপনাকে যে কোনো অজুহাতে গ্রেপ্তার করতে পারে। প্রয়োজনে বলবে তুই ভাটিতে আসস, তাতে কি? তোর বাপ জল ঘোলা করেছিল একদিন উজানে থেকে, তাই তরে খাম। সরকার চাইলে যে কোনো অজুহাত দিতে পারে। মুসলমানদের তো অজুহাতের অভাবই নেই। মানে ওই গল্পের সিংহের চাইতে, বাঘের চাইতে, উজানে থাকা বাঘ সিংহের চাইতে মুসলমানদের অজুহাত বেশি। অজুহাতের অভাব নাই। একটা রাম, এই যে মানুষ না বলে, মুসলমানরা বলে মূর্তির কোনো ক্ষমতা নাই। আমি তো দেখলাম এই প্রথম, আমিও জানি, আমিও বিশ্বাস করি যে পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক, কোনো ক্ষমতা নেই। অবশ্য স্বর্ণের মূর্তির ক্ষমতা আছে। কারণ স্বর্ণের মূর্তি যদি হয়, তাহলে আরবরা যখন আসছিল ভারতে, স্বর্ণের মূর্তিগুলো কিন্তু নিয়ে চলে গেছিল, মাটির মূর্তিগুলো ভেঙে গেছে। ইসলামী ইতিহাসের ছাত্র সবাই জানে। কারণ স্বর্ণের মূর্তি কেন নিয়ে গেছে? ওগুলো পিগালকে বেচা যায়, ব্যবসা করা যায়, ওটা তো মূল্য আছে। মাটির মূর্তিগুলো ভেঙে চলে গেছে, নিয়ে যায়নি। আপনি বাংলাদেশে এখনো রাখেন, স্বর্ণের মূর্তিগুলো চুরি করবে, ডাকাতি করবে, ভাঙবে না। মাটির বলে ভাঙে, পাথরের বলে ভাঙে। আমি আপনাদের হিন্দুদের একটা পরামর্শ দিই, স্বর্ণের মূর্তি, স্বর্ণের বানান, স্বর্ণটা থেকে যাবে, প্রতীকীভাবে বিসর্জন দিবেন নদীতে, আবার তুলে এনে রেখে দিবেন, দেখবেন তাহলে এটা কাজে কাটবে। আমার ধারণা এটা করা উচিত। এটা করলে আরো ভালো হবে। স্বর্ণের মূর্তি বানালে, দুর্গার মূর্তি বানাবেন স্বর্ণের, গণেশের মূর্তি বানাবেন স্বর্ণের, তাহলে কি হবে? ওটা থেকেও যাবে সারা জীবন। প্রত্যেকে বিসর্জন দিয়ে আবার নিয়ে এসে পড়বেন। এটা আপনাদের একটা ভালো বুদ্ধি দিলাম। আমি কিন্তু প্রথম দিলাম, পরে আবার শুরু করে বললেন অমকে বলছে, তোমাকে বলছে। যেমন মহাভারত ব্যাংক তৈরি করার বুদ্ধি আমি প্রথম দিয়েছি, আর পরে বানানোর পরে বললেন না যে অমুক জনে দিয়েছিল, স্বপ্ন দেখছিলাম, দাদাই দেখছিল, ভুলে গেছিল। যাই হোক, প্রকাশ অন্তত আমি বলেছি, মনে মনে কেউ বলতেই পারেন, ভাবতে পারেন। যেটা বলতেছিলাম, কেন হরিশচন্দ্রকে গ্রেপ্তার করা হলো? 9 কোটি টাকা হুন্ডি করেছে, যদিও প্রমাণ হয়নি এখনো। সবচেয়ে মজার বিষয়, তার বিরুদ্ধে আর আগে যে মামলা হয়েছিল, সেই ব্যক্তি একাই 350 মামলা করছে। আচ্ছা, আপনারা আমাকে এখন বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি 350 মামলা করে? ডাউট বাটপার ছাড়া আর ভুয়া মামলা ছাড়া সম্ভব এটা? পৃথিবীর কোন ব্যক্তি 3টা মামলা করতে পারতে, 5টা পারে, 10টা পারে, 20টা পারে? একটা লোকের এত মামলা কেন করতে হবে? বা 25টা করতে পারে, 30টা করতে পারে ধরলাম, বা প্রতি বছর একটা করে মামলা করলে, একটা মানুষের বয়স 50 হলে সে 50টা মামলা করতে পারে। তাইলে যে লোক 350 মামলা করছে, সেই ব্যক্তি বাদী হলো হরিদাসচন্দ্রের মামলার বাদী। এরপরেও আপনাদের আকল আসে না যে এটা ফাত্রা মামলা, ভুয়া মামলা, এই সরকার যে একটা ফাত্রামি করছে। হরিদাসচন্দ্রের সাথে আমার শনিবার রাতে সর্বশেষ কথা হয়েছিল, রবিবার রাতে তিনি গ্রেপ্তার হলেন। তার সাথে আমার আগেও কয়েকবার কথা হয়েছে। তিনি আমাকে বলতেন, না ভাই, আমাকে গ্রেপ্তার করবে না, পুলিশ গোয়েন্দা সংস্থা আমার বলছে আমার দুর্নীতি কোনো খুঁজে পায় নাই। আর পাবে কেন ভাই? আমার তো কোনো দুর্নীতিই নেই, আমি জনগণের টাকায়, মানুষের টাকায়, আমি ভক্তদের টাকায় আমি এগুলো করি। আমি তা না, আমাকে মেরে ফেলতে পারে কেউ, কিন্তু পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমি যে, না, পুলিশও আপনাকে গ্রেপ্তার করবে। আপনি তাদের মিষ্টি মিষ্টি কথাই ভুলেন না। পুলিশের মিষ্টি মিষ্টি কথা মানেই আপনাকে গ্রেপ্তার করে। বারবার বলেছে আপনি কিন্তু গ্রেপ্তার হবেনি, তবে আপনাকে একটা সুযোগ দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি পালিয়ে গেলে সরকারও বাঁচলো, তাহলে এদের জবাব দিতে পারবে, ঝামেলায় পড়বে না। কারণ আপনারা গ্রেপ্তার করলে যত কিছুই করুক, আপনারা গ্রেপ্তার করলে সরকার একটু ঝামেলায় পড়বেই, যতই আপনি দুর্বল হয়ে থাকেন। বলে, ভাই আমি একটা দুর্বল মানুষ, আমার গ্রেপ্তার করলে কি হবে? না, আপনার গ্রেপ্তার করলে ঝামেলা হবে, তবে আপনারা গ্রেপ্তার করবে। প্রথমে আপনি পালায় যাওয়ার সুযোগ দিবে, তারপরে পালায় গেলে আপনার নামে বহু সুন্দর সুন্দর গল্প ছড়াবে সমাজে, সরকারও ছড়াবে, এরাও ছড়াবে, বাস। আর একটা কারণ হলো যে সে যেহেতু নিচু জাতের, তাকে ওখান থেকে তাড়িয়ে উঁচু জাতের হিন্দুরা গিয়ে ওই জায়গাটা নিবে। কারণ সে 2টা মন্দির বানাইছে, একটা রাম মূর্তি স্থাপন করছে, তার উপর আবার একটা হাসপাতাল করেছে, তার করতেছে, আর আর বৃদ্ধাশ্রম কমপ্লিট। তো এগুলো দেখে কারো সহ্য হইতেছে না, এটা কারো সহ্য হচ্ছে। মনে করেন আমি আগামীতে যদি মনে করেন যে আমাদের পক্ষের সরকার আসলো, আর আমি 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিলাম, দেখবেন আমার আওয়ামী লীগ লোকের জেলে বাড়িতে যা যা করার আমার করবে। আমার একটা স্বপ্ন আছে
যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালটা করবো, যেখানে খুব কম টাকায় চিকিৎসা হবে, খুব কম টাকায়, নো লস নো প্রফিট। একটা টার্গেট আছে, দেখবেন আমাকে করতে দিবে না, বা করলেও আমার বলবে এত টাকা কোথায় পেলো, 10,000 কোটি টাকা বুঝছেন তো, 5,000 কোটি টাকা বুঝছেন তো, কত টাকার ব্যাপার, এটা আমার 500 বছর আয়ু থাকলো আমি কামাই করতে পারবো, তাহলে কোথায় পাবো? পাবো। মানুষ দেয়, মানুষ যখন তার বিশ্বস্ততা অর্জন করে, যেমন এই যে হরিদাস বিশ্বস্ততা অর্জন করেছিল, আপনারা তারা সিটার বাটপার যাই বলেন, আপনি পারেন না কেন? আপনি করে দেখেন 40 কোটি টাকা, 40 কোটি টাকার একটা প্রজেক্ট আপনি করে দেখেন তো, পারবেন না আপনি? আপনি 4 কোটি টাকারই পারবেন না, পারবেন না, আপনি করে দেখান, আপনি পারবেন না। হরিদাস চন্দ্র পারতেছিল, আপনারা সেটা ধ্বংস করে দিলেন সব পক্ষই। আর ওই যে কালকেই কিন্তু আমি ভিডিও বানাইছি যে হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না। প্রিয় শ্রী প্রিয়রঞ্জন কুণ্ডু আজ থেকে অনেক বছর আগে 99 সালে একটা কিতাব লিখেছিলেন যে হিন্দু হিন্দুর শত্রু। যদিও দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাকি একটা বিবৃতি দিয়েছে তার পক্ষে, কিন্তু ঐক্য বিবৃতি দিবে না, অনেক হিন্দুরা বিবৃতি দিবে না, বরং তাকে সারা জীবন জেলে রাখা যায় কিভাবে বা মেরে ফেলা যায় কিভাবে সেই সকল ব্যবস্থা করবে। কিন্তু মনে রাখেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের নেতাকে গ্রেপ্তার করে সরকার এবং মুসলমানরা যে বিপদে পড়েছে, এই হরিদাস চন্দ্র কিন্তু মরা শামুক, চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু তাজা শামুক। আমাদের গ্রামে একটা কথা আছে, মরা শামুকে কিন্তু পাও কাটে। এই হরিদাস চন্দ্র কিন্তু, এই হরিদাস চন্দ্র তরণী দাস শিব মন্দির এবং কালী মন্দিরের যে প্রতিষ্ঠাতা, সে কিন্তু মরা শামুক, মরা শামুকে কিন্তু পাও কাটবে। লিখে রাখেন আপনি, এটা প্রভাব বহুদূর যাবে, বহুদূর যাবে। এই হরিদাস হতে পারে সে ক্ষুদ্র, এটা বহুদূর যাবে। কেমন যাবে? যেমন আপনারা যখন আওয়ামী লীগ সরকারের সময় রাশেদকে যখন পেটাইতো হারুনের হোটেলে নিয়ে, ভিপি নুরের যখন ছাত্রলীগেরা নেরি কুত্তার মতো থাবড়াইতো উষ্টাইতো, আমি নিজের চোখে দেখেছি ওরা কিভাবে থাবড়ায় উষ্টায়। আমি গিয়ে ছাড়াইছি, ভিপি নুরের কয়েকবার ছাড়াইছি, যুবলীগের ছাত্রলীগের মাঠ থেকে কয়েকবার ছাড়াইছি। মানে আর কেউ পাত্তাই দিত না 5 পয়সা। সে কিন্তু আজকে মন্ত্রী, মনে রাখেন, মনে রাখেন, ভিপি নুর কিন্তু আজকে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী। এই তো হরিদাস চন্দ্র হয়তো এমপি মন্ত্রী হবে না, কারণ তার সে যোগ্যতা নেই, সে আসবেও না, সে আসবেও না। কিন্তু এই হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার কিন্তু মরা শামুকে পাও কাটলো। আবারও বলি, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা ছিল জেতা শামুক, হরিদাস চন্দ্র মরা শামুক। মরা শামুকে পা কাটলে কিন্তু বহু কেটে যায়, খুরের চাইতে বেশি কাটে। এই সরকার কিন্তু বিপদে পড়বে, মুসলমানেরাও বাংলাদেশের বিপদে পড়ে। এই জঙ্গি মুসলমানেরা, এই হেফাজতি মুসলমানেরা, পেয়ারা পাকিস্তানের মুসলমানেরা একটা মূর্তি দেখে ভয় পেয়ে গেছে। মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তো দেখলাম অনেক ক্ষমতা। একটা মূর্তির যে কত ক্ষমতা, এই হরিদাস চন্দ্রের মূর্তি নির্মাণ দেখে আমরা বুঝলাম। সামরানাই পীর বলে এই কারণে মূর্তি, রাম মূর্তি বানানো যাবে না, রাম মূর্তি বানাবে না, হিন্দুরা কি বানাবে তোমার বলে করবে। হিন্দুরা কি মূর্তি বানাবে মুসলমানদের মৌলবীদের জিজ্ঞেস করে করবে। তবে এই গ্রেপ্তার বহুদূর যাবে, এই ঘটনা বহুদূর যাবে। হয়তো একসময় মুক্তি পাইতেও পারে হরিশ্চন্দ্র, হয়তোবা মারা যেতে পারে, হয়তোবা জেল কোন সবকিছু করতে পারে। তো তার সাথে আমার যে কথাটা ছিল, আমার সাথে আলোচনা, তাকে বারবার বলতো আপনার গ্রেপ্তার হবে, মিষ্টি কথায় ভুলেন না। সে বলছে না ভাই, আমার গ্রেপ্তার করবে না, মৌলবাদীরা আমাকে মেরে ফেলতে পারে। আমি বলছি না, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবেই। এবং আরো কিছু কথা হয়েছে। সর্বশেষ যে কথা রয়েছে, তিনি আমাকে বলেন 3.5 লক্ষ নাকি 2.5 লক্ষ টাকা এই মুহূর্তে মনে নেই আমার, 2.5 লক্ষ বা 3.5 লক্ষ বলেছিল, সেই মুহূর্তে বন্যার্থদের জন্য সহযোগিতা করতেছে। এবং আমাকে এও বলে, আমাকে বারবার ফোন দিতেছিল, আমি ধরতে পারিনি লাইভে থাকার কারণে। পরে আমি তারে কল দিলাম, সে ব্যস্ত ছিল, পরে সে ব্যাক করছে। সে আমাকে বললো ভাই আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোনটা দিয়েছিলাম। কি কারণে? বলে যে আপনাকে এই জন্য ওই ঘটনাগুলো জানাইলো, তারপর বলো আপনারা একটা ধন্যবাদ দিব, সেই জন্য ফোন দেব। কি ধন্যবাদ? বলছে আপনি যে আমার সাক্ষাৎকারটা নিয়েছিলেন, তারপরে শত শত ভক্ত এসে বলছে যে শেখ ফরিদ ভাইয়ের ভিডিও দেখে আমরা আপনার এখানে আসছি, এই মন্দিরে আসছে, দর্শনে আসছে, আমাকে বলেছে। এটার জন্য আমাকে ধন্যবাদ জানাতে চাইছিল। আরো কিছু বিষয় আলোচনা হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো ছিল, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করলো। আমি তার যেগুলো সামাজিক কর্ম, যেমন যেমন বৃদ্ধাশ্রম, তারপর হসপিটাল নির্মাণ, এগুলো তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি বললেন এগিয়ে যান, আপনি বহু মানুষ আপনার সাথে থাকবে। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট করলো কারা? করলো মুসলিম জঙ্গিবাদীরা। এরা না কিছু করবে, না করতে দিবে। আর যারা উচ্চ দরের একটু ব্রাহ্মণ্যবাদী, তারা চিন্তা করছে শালা এত ছোট লোক এসে এত বড় কিছু করলো, এটা কি মানা যায়? কারণ হিন্দুর শত্রু হিন্দু, হিন্দু কখনো হিন্দুর বন্ধু হয় না। তাহলে আজকে চিন্ময় কৃষ্ণ দাস জেলে থাকতো না? আমি শেখ ফরিদ যতবার চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে কথা বলেছি, মুক্তির ব্যাপারে, বাংলাদেশে কয়জন হিন্দু বলেছে? 5 জন, 7 জন, 10 জন। বাংলাদেশে হিন্দু কি 5, 7 জন, 10 জন?
আমরা মুসলমানেরাই বরং বেশি বলেছি তার পক্ষে, যারা মুসলিম পরিবার থেকে এসেছি তারাই সংখ্যায় বেশি হবে, যারা আমরা মুক্তি চেয়েছি। তসলিমা নাসরিন তার মুক্তি চেয়েছে, আসাদ নূর তার মুক্তি চেয়েছে, সাইফুল বাতেন টিটু তার মুক্তি চেয়েছে, আমি তার মুক্তি চেয়েছি, আমরা সবাই মুক্তি চেয়েছি। মুফতি মাসুদ তো মুক্তি চাইতে গিয়ে নিজেই জেলে গিয়েছিল, ভারতের অদ্ভুত ব্যাপার, অবশ্য এখন সে জামিনে মুক্ত। আমরা সবাই মুসলমান পরিবার থেকে এসে আমরা কেন যে তাকে আপনি পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করছে, এটা মেনে নেওয়া যায় না। হরিদাস চন্দ্র হচ্ছে বলির পাঠা হয়ে গেল, একদিকে মুসলিম জঙ্গিবাদের, বাংলাদেশ সরকারের, মানে এরা এমন বলতেছে যে এটা মানে রাম মূর্তি নির্মাণ করছে তাতে নাকি রংপুর চলে গেছে। কত বড় বেকুব, কত বড় বেকুব বলে চিন্তা ভাবনা করে। একটা রাম মূর্তি, তাহলে বোঝা গেল যে মূর্তির শক্তি আছে। এতদিন তো বিশ্বাস করি নাই ভাই, এখন আমার এখন একটু বিষয়, মানে এতদিনও বিশ্বাস নাই। হরিদাস চন্দ্রের গ্রেপ্তার করার পর মনে হইলো যে তাহলে বোধ হয় মূর্তির শক্তি থাকতে পারে, নইলে এত তোড়জোড় কেন, এত তোড়জোড় কেন? তবে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আর জঙ্গিবাদীদেররা অবশ্যই নিপাত যাবে, তারা কিন্তু চুলকায় ঘাও বানাইতেছে। এটা সরকারের জন্য, তারেক রহমানের জন্য বুমেরাং হবে। আরেকটা জিনিস আপনাদের বলি, এইবার কিন্তু তারেক রহমান যে পাশ করছে ইলেকশনে, যদি হিন্দুরা তারেক রহমানের নারেককে রুমাল দিয়ে ভোট না দিত, তাহলে কিন্তু তারেক রহমান ক্ষমতায় নাও যেতে পারত। আপনাকে বলি, আমাদের মতো কিছু নরাধম জামাতের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছি, আর বাংলাদেশের হিন্দুরা আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি জামাতের বিরুদ্ধে, যার জন্য জামাতের আসন কমছে বাংলাদেশে। জোর করেও তারা নিতে পারেনি। আর একটা কাজ করেছে বাংলাদেশের হিন্দুরা, 70 থেকে 80টা সিটে হিন্দুর ভোটে পার হয়েছে এই তারেক রহমান। কিন্তু তারেক রহমান হিন্দুর ভোটে পার হয়ে হিন্দুর সাথে গাদ্দারি। বললাম তো 70 থেকে 80টা সিটে, 70 থেকে 80টা সিটে বিজয় নির্ধারণ করে দিয়েছে হিন্দু ভোট। হিন্দুরা ভোট দিয়েছে, আপনি জানেন আওয়ামী লীগের ভোট দেয় নাই। আওয়ামী লীগের হয়তো 5-10% গিয়েছিল ভোট দিতে, 5%। সব হিন্দুরা কিন্তু ভোট দিয়েছে। এই হিন্দুরা ভোট দেওয়ার কারণে কিন্তু জামাত বিরোধী দলে, নাহলে কিন্তু জামাত সরকারি দলে থাকতো, হিন্দু যদি ভোট দিতে না যাইতো, স্পষ্ট করে বলে দিলাম। কিন্তু তারেক রহমান কি করলো, বিএনপি সরকার কি করলো, হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করলো। অদ্ভুত ব্যাপার। তারেক রহমান সাহেবকে বলতে চাই, আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে মৌলবাদী গোষ্ঠী হেফাজতকে, জঙ্গি মুসলমান যে সব মুসলমান না, যারা জঙ্গিবাদী মুসলমান, কট্টর মুসলমান, উগ্রবাদী মুসলমান, তাদের সমর্থন করলে ক্ষমতায় থাকা যাবে। তার শেখ হাসিনা কিন্তু পারেন নাই, তার এত বড় সংগঠন থাকতেও পেরেছিলেন কি? তারাই কিন্তু তাকে উচ্ছেদ করেছে। শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কারা? এই উগ্রবাদী মুসলমানেরাই। আপনি তারেক রহমানও কিন্তু এদের হাতে উষ্টাটা খাবেন। পাশাপাশি আপনি কিন্তু হিন্দুরা আপনার উপরে কিছুটা ভরসা করেছিল, আমি সেই খবর নিয়েছিলাম। বরং আমরা আপনার সরকার সমালোচনা করার কারণে আওয়ামী লীগের নয়, বিএনপিরও নয়, হিন্দুরাই আমার সমালোচনা, ভাই তারেক রহমান একটু কম সমালোচনা করেন। কেন? যে হিন্দুদের পক্ষে নাকি সে কিছু করবে না। তারেক রহমান জীবনও ভারতের পক্ষে কাজ করবে না, হিন্দুদের পক্ষে কাজ। আরে ভাই, আওয়ামী লীগই করে না আপনাদের ভাষা, আওয়ামী লীগ না করলে বিএনপি করবে। যেখানে বামপন্থীরা আপনাদের পক্ষে না, গরু মাংস খাওয়ায়, আপনাদের জীবনে কোনদিন খাসি মাংস খাওয়াইছে বা কাঠটার মাংস খাওয়াইছে? খাওয়ায় নাই। তো বামপন্থীরা, হিন্দুরাই আপনাদের কাজ করবে না, আওয়ামী লীগ আপনাদের কাছে বিএনপি বুঝি কাজ করবে? কোনোদিনই না। তার প্রমাণ পেয়ে গেলেন তো। তো তারেক রহমান সাহেব কিন্তু একটা বিরাট ভুল করলেন। এই জঙ্গিবাদীদের সন্তুষ্ট করে আপনি কোনোদিনই শেষ করতে পারবেন না। জঙ্গি উগ্রবাদীদের ততক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ দেশটা আফগানিস্তান না বানাইতে পারবে। কোনোদিনই না। আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার 560টা মসজিদ বানাইছিল, মন পাইছে? তারা বলে হিন্দুরা বলে হিন্দুর মুশরিকের দল, লাইভ আসে বলে হিন্দু মুশরিকের দল। আর ইদানিং কিন্তু বলা শুরু করেছে যে গণতন্ত্র কুফরি। বুঝতে পারছেন তো তারেক রহমান সাহেব? এই যে আপনি যে হিন্দুদের ভোট নিয়ে এতগুলো সিটে ব্যবধানে পাশ করলেন, 70-80টা সিটের হিন্দুদের ভোটের ব্যবধানে, ভোটের কারণে এই ব্যবধানটা হয়েছে। জামাত ক্ষমতা চালায় চলে যেত। আমরাও কিন্তু বলেছিলাম যে নির্বাচনটা হয়ে যাক। তো আপনি পাশ করেছেন হিন্দুদের ভোটে, আর হিন্দুদের বিরুদ্ধে গাদ্দারি। ফলাফল একই হবে, বরং আপনারটা ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ তো রিটার্ন করতে পারবে, ইউটার্ন করতে পারবে। আওয়ামী লীগ আবার কাম ব্যাক করবে। আওয়ামী লীগের অভ্যাস আছে, হাফ টাইমের আগে 4 গোল খায়া পরে কিন্তু 5 গোল দিবে। আপনি কিন্তু পারবেন না। আপনি কিন্তু হাফ টাইমের আগে দিলেও পারবেন না, শেষে দিলেও তো ফিরাইতে পারবেন না। আওয়ামী লীগ লাস্ট মিনিটে গোল করার প্লেয়ার, ফুটবলের সাথে যেত লাস্ট মিনিটে কি এসে গোল করবে। আপনি তারেক রহমান পারবেন না। আপনি কিন্তু আওয়ামী লীগ না, আপনি ফিরতে পারবেন না। আপনি যেদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন আর পারবেন না, ওই সুযোগ দেবে না। হিন্দুরা এবার আপনার কিছুটা বিশ্বাস করেছিল, সেই জন্য আপনাকে ভোট দিয়েছে। নইলে আপনি এবারও বিরোধী দলেই থাকতেন,
ক্ষমতায় আসতে পারতেন না। তবে সবশেষে হিন্দুদেরই আমি সমালোচনা করব, কারণ তারা ঐক্যবদ্ধ নয়। একটা রাম মূর্তি নির্মাণকারীকে তারা জেলের বাইরে রাখার ক্ষমতা রাখে না। আচ্ছা, ইসকনের কথা বাদ দিলাম, ইসকনের বিতর্ক আছে, ইসকনের সনাতন ধর্ম অনেক ইসকনের পক্ষে বা বিপক্ষে, আলাদা কথা। রাম, তাদের ধর্ম রাম, তাদের ভগবান রাম, এই ব্যাপারে তো কারো পরমেশ্বর সম্পর্কে তো তাদের কারো বিতর্ক নাই। যে তারা পূজা করুক কেউ না করুক, তারা ভগবান রামকে মানে। একজন হিন্দুকে রাখতে পারলো, তারা জেলের বাইরে রাখতে পারে, শেষে গেলই, আর রাখতে পারলো না। এবং প্রতিবাদ দেখেন নাই, কোনো প্রতিবাদ নেই। হিন্দুর শত্রু আসলে হিন্দুর কখনো হিন্দুর বন্ধু নেই। তার জন্য হরিদাস চন্দ্র গেছে। আর হরিদাস চন্দ্র যদি কোনোদিন আমরা মুক্ত করতে পারি, সেটা আমাদের যারা মুসলমান পরিবার থেকে আসছে তারাই যদি বের করতে, আপনাদের মুরদে কোলাবে না, আমরা তাকে বের করবো, কথা দিলাম আপনাদের। আপনারা পারবেন না, আমরা জানি। আমরা হরিদাস চন্দ্রকে বের করবোই আমরা, আপনারা পারবেন না, আমি জানি। আপনারা যাবেন তেল মারতে, নিজের পোলার ব্যবসা, চাকরি ব্যবসা ঠিক আছে কিনা, মেয়ের জামাইয়ের চাকরি ঠিক আছে কিনা, মেয়ের ভালো বিয়ে হয়েছে কিনা, নিজের একতলা ফাউন্ডেশন 2 তলা হয়েছে কিনা, 2 তলা ফাউন্ডেশনে 3 তলা হয়েছে কিনা, 3 তলা থাকলে আরেকটা জমি কিনছেন কিনা, এই চিন্তায় আছেন আপনারা। মনে রাখেন, যতক্ষণ আপনি রাজনৈতিক ক্ষমতা অর্জন না করতে পারবেন, আপনি টিকতেই পারবেন না। আপনাকে চতুর্থ শ্রেণীর মানুষ হয়ে আপনাকে বসবাস করতে হবে, নাগরিক হয়ে। হরিদাস চন্দ্রকে যদি আপনারা দ্রুত মুক্ত করতে না পারেন, তাহলে আপনাদের কপালে আরো শনি আছে, আরো বহু শনি আছে, বলে দিলাম। গ্রেপ্তার করতে দেওয়ার মধ্যে শনিটাই আনছেন, আর ফিরাইতে যদি তাকে না পারেন আপনারা দ্রুত, যদি আমাদের করতে হয়, তাহলে আপনাদের কপালে কিন্তু খুব ভালো আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশকে 2024-এর চরমপন্থীদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ক্ষতি করা হয়েছে, সেটা থেকে আমাদের একমাত্র ত্রাণকর্তা হলেন জননেত্রী শেখ হাসিনা, আর উপরে আমাদের আল্লাহ বা সৃষ্টিকর্তা যারা অন্য ধর্মের আছেন তাদের দিক থেকে যদি দেখি। এই মাটিতে শেখ হাসিনা আর আসমানে আল্লাহ, এই দুই ছাড়া আসলে আমাদের আর কোনো রক্ষাকর্তা নাই। দেখুন, 2000 প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা গ্রহণ করেছেন। তারপরে বাংলাদেশের শুধু যদি আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা দেখেন, এই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও কিন্তু জঙ্গিরা মিথ্যা কথা ছড়ায়। কিন্তু আমি যে কোনো ডেটা বা যে কোনো ইনফরমেশন এখানে শেয়ার করব, সেটা কখনো আওয়ামী লীগ সরকারের প্রকাশ করা ইনফরমেশন নয়, কারো প্রকাশ করা ইনফরমেশন নয়। সব এই আমাদের ইউনুসের যে প্রতিষ্ঠান, ইউনুস যাকে চাইলেই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বের করে নিতে পারে, সেই বিশ্ব ব্যাংকের ব্যবহার করা যদি আমরা ইনফরমেশন দেখি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের 2009, তখন তো অর্থনীতি খুবই খারাপ ছিল, তিনি অর্থনীতি পেয়েছিলেন একটা ভঙ্গুর অর্থনীতি, বিএনপি এবং পরবর্তীতে ইয়াজউদ্দিনের এবং ফখরুদ্দিনের এদের সরকার থেকে। সেই অর্থনীতিটাকে তিনি নির্মাণ করে, তখন 5% জিডিপি ছিল, এমনকি ওই সরকারের আমলও কম ছিল, সেইটাকে তিনি গড়ে 7% করেছিলেন, যেটা শুধু কোভিডের 1 বছর 2021 কি 20 সালে আমাদের 3.5% হয়েছিল। কিন্তু গড় করলে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ছিল 6.8%, এবং কখনো কখনো এটা 8%-এর কাছাকাছি গিয়েছিল। শেখ হাসিনার যে উন্নয়নের ভিশন, আমাদের একটা বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দরকার ছিল, সেই টার্গেটেড, সেটা অ্যারাউন্ড 8% হলে আমরা 2041 সালে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে ভিশন 2041, অর্থাৎ 2041 সালের মধ্যে বাংলাদেশ আধুনিক শিল্পোন্নত একটা ডেভেলপড কান্ট্রি, যেটা অর্থাৎ ইউরোপ, আমেরিকার কাতারের একটা কান্ট্রি, কিংবা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এদের কাতারের কান্ট্রি হওয়ার, এই ভিশনটার দিকে কিন্তু তিনি কাজ করছিলেন। দেখুন, বাংলাদেশের জন্য 2041 সালে একটা উন্নত ইন্ডাস্ট্রিয়াল মডার্ন কান্ট্রি হওয়া, অর্থাৎ উন্নত বিশ্বের সাথে উন্নত বিশ্বের দেশগুলোর সমান একটা রাষ্ট্র হওয়া ছিল বিশাল এক সীমাহীন টার্গেট, যেই টার্গেট তিনি পূরণ করছিলেন দিনের পর দিন। আপনারা কি জানেন যে 2019 সালে উনি বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার টার্গেট নিয়েছিলেন 2021 সালে, যেটা ছিল শেখ হাসিনার ভিশন 220।
সেটা তিনি 2019 সালে অর্জন করেছিলেন। সেই বাংলাদেশকে ইউনূসরা ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে আবার কিন্তু লিস্ট ডেভেলপড কান্ট্রি করার জন্য তারা তদবির করছে যাতে ভিক্ষা পাওয়া যায়। অথচ শেখ হাসিনা দেখেন এই যে উন্নতি করছে, এই উন্নতির অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি এমন পর্যায়ে করতে হয় যে 2041 সালে বাংলাদেশের মানুষ আপনার ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রি হবে, সেটা বিশাল টার্গেট। এই টার্গেটে ব্যাপৃত থেকে শেখ হাসিনা কিন্তু অনেক দিকে হয়তো খেয়াল করতে পারেননি, কিন্তু বাংলাদেশ তো সেটা অর্জন করছিল। সেই অর্জনটাকে থামিয়ে দিয়েছে 2024-এর জঙ্গি উত্থান। আপনারা চিন্তা করতে পারেন, আমরা যদি বাংলাদেশকে যদি মনোজগৎটা যদি স্বাধীনতা বিরোধীরা শাসন না করতে পারত, শুধু ইউনূস বাংলাদেশকে যেভাবে অর্থনীতিতে ডুবিয়ে দিয়েছে, সেই রকম যদি একই জায়গায় যদি শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার ডুবিয়ে দিত, আওয়ামী লীগের সরকার কিন্তু বাংলাদেশে একদিনও ক্ষমতায় থাকতে পারতো না। অথচ দেখেন সেই অবস্থাটা কন্টিনিউ করে যাচ্ছে। ইউনূস ক্ষমতায় ছিল, এখন তারেক রহমান ক্ষমতায় আছে, দেশে কোনো বিদেশি বিনিয়োগ নাই, দেশে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় মানুষকে সহায়তা করার কোনো সক্ষমতা এই সরকারগুলোর নাই। এই অবস্থায় আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, চিন্তা করুন। কিন্তু এবং তারেক রহমানের সরকার কাগজে কলমে দেখাচ্ছে সে 6.5% জিডিপি প্রবৃদ্ধি করবে, কিন্তু যেই বাজেট সে দিয়েছে সেখানে সে বিশাল অঙ্কের ঘাটতি রেখেছে, যেটা বিদেশিদের থেকে টাকা নিয়ে মিটাবে বলেছে। বিদেশিদের কেউ কিন্তু টাকা দিয়েছে এখন পর্যন্ত এমন প্রমাণ নাই। আপনাদের মনে আছে তো যে পররাষ্ট্রমন্ত্রী খলিল কিভাবে তেলে বেগুনে জ্বলে উঠছিল, আমরা কি ভিক্ষার থালা নিয়ে চীনে গিয়েছিলাম? দেখেন ওই প্রতিক্রিয়াটা দেখলেই বুঝবেন যে খলিল সাহেবরা কত ডিসহার্টেন্ড। তারেক রহমান সাহেব চীন ভ্রমণ করে এসে আসলে উনি টাকা পান নাই, আর উনি যে রাজস্ব আহরণের যে টার্গেট দিয়েছেন সেটাও এত বেশি বাস্তব ভিত্তিক নয়। তারপরে মানুষের চারিদিকে করের ট্যাক্সের পরিধি যেভাবে বাড়াচ্ছেন, গরিব মানুষকে আরো শোষণ করা, এগুলো করেও দেখেন তারেক রহমানের সরকার কি অর্জন করতে পারে। সেটা আমি এখন বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, 1 বছর পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে জঙ্গিরা যতদিন আছে ততদিন কোনো বিদেশি বিনিয়োগ হবে না, এইটা একটা থিওরি হিসাবে আপনারা ধরে নিতে পারেন। এই যে বাংলাদেশের এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতির পেছনে সত্যিকারের দায়ী কারা? তাদেরকে এই ক্ষতিটা বিবেচনা করতে হবে না? এই ক্ষতির পেছনে অবশ্যই 24-এর জঙ্গি উত্থানে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, সেই সার্জিস হাসান, এই জঙ্গিগুলা দায়ী, স্বাধীনতা বিরোধীরা দায়ী, তার সাথে সহযোগী সংগঠন হিসাবে অবশ্যই তারেক রহমানের দলও দায়ী। কিন্তু এরা কি জঙ্গি উত্থানটা করতে পারতো যদি ওয়াকার বাহিনী সেদিন সত্যিকারের দেশপ্রেম নিয়ে শক্ত হাতে এটা মোকাবেলা করত? যদি তারা কারফিউ যখন ঠিকভাবে পালন করছিল না, তখনই কিন্তু সরকারের উচিত ছিল ওয়াকারকে সরিয়ে দেয়া। সেটা হয় নাই, সেই দুঃখ করেও আমাদের লাভ নাই। কিন্তু বাংলাদেশের আজকে যে অধপতন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আমি অর্থনৈতিক অধপতনটাই বেশি বলি কেন, জঙ্গিরা তো অন্য পতনগুলোকে কোনো পতন মনে করে না। অর্থাৎ তারা যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধে আঘাত করেছে, সেগুলোকে তো আসলে বাংলাদেশের সাধারণ মানুষ আর গুরুত্বপূর্ণ মনে করে বলে মনে হচ্ছে না। কিন্তু অর্থনৈতিক যেই ধাক্কাটা বাংলাদেশ খেয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে পরাজয়টা হয়েছে, সেটা তো বাংলাদেশের প্রতিটা মানুষকে সাফার করতে হবে একেবারে ইমিডিয়েটলি। এইটা বাংলাদেশের সেনাবাহিনী কি ভেবে চিন্তে দেখছে না? আমি মনে করি দেখছে, দেখুক বা না দেখুক। কিন্তু এই দায়টা 2024-এর জঙ্গি উত্থানে যদি আজকে যা যা বলা হয়েছিল যে জঙ্গি উত্থান হয়ে গেলে সরকারি চাকরির যে অনিয়ম আছে সেটা দূর করবে, কোটা প্রথা বিলুপ্ত করবে, আমার প্রশ্ন হলো বাংলাদেশের সব ধরনের ছাত্রছাত্রী যারা বিসিএস পরীক্ষার্থী পোটেনশিয়াল, তারা কি সেই জিনিসটা পেয়েছে? তারা কি এখন কোটাবিহীন চাকরিতে কোনো ধরনের অনিয়ম ছাড়া চাকরিতে নিয়োগ পাচ্ছে? বৈষম্য দূর হয়েছে? গণতন্ত্র কায়েম হয়েছে? ইলেকশন হয়েছে? যে ইলেকশনকে গণতান্ত্রিক ইলেকশন বলা যায়? কোনোটাই তো হয় নাই। এখন সামরিক বাহিনীকে এটা বিচার করতে হবে না? বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, যদি এই জঙ্গি উত্থানের ফলে বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরিতে আপনার ন্যায়ানুগভাবে সবাই চাকরি পাচ্ছে, বৈষম্য দূর হয়ে গেছে, গণতন্ত্র কায়েম হয়ে গেছে, এই সুনামটা কিন্তু সেনাবাহিনী পেত। এটা কিন্তু ইউনূস পেত না, জঙ্গিরাও পেত না, তারেক রহমানের দলও পেত না। কেন পেত না? কারণ মূল ক্ষমতাটা ছিল সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী যেটা চেয়েছে সেটাই হয়েছে। 24-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশের ভালো কিছু হলে এটা সেনাবাহিনীর সুনাম হতো।
যেভাবে এখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন জেনারেল মঈনের সুনাম হয়, হ্যাঁ করে না অনেকে, কিন্তু সুনামটা তো দিতে হবে, তিনি তো গণতান্ত্রিক ব্যবস্থা, সব দলের অংশগ্রহণ ইলেকশনের ব্যবস্থা করেছিলেন জেনারেল মঈন, আপনারা কিন্তু জানেন সেটা করেছিল। জেনারেল ওয়াকার কিন্তু তার নেতৃত্বে যে সেনাবাহিনী, সে তো এদিকে ধারে কাছে যায়নি, উপরন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, মুক্তিযুদ্ধ, জাতির পিতাকে অপমান, যত ধরনের ক্ষতি হয়েছে, এর সবকিছুর দায় কিন্তু এককভাবে সেনাবাহিনীর উপর বর্তায়। এটা তারেক রহমানও এই দায় নিবেন না, উনি বলবেন যে আমি তো এসছি ক্ষমতায় পরবর্তীতে, এটা দল হিসাবে তারা নিবে না। আর ইউনুস তো নিবেই না, ইউনুসের নেয়া না নেয়াতে কিছু এসে যায় না, ইউনুস হলো বিদেশি নাগরিক, সে বিদেশে চলে যাবে। তা বা ইউনুসের যে বাহিনী ছিল তাদেরও আসলে এই দায় নেয়া না দেয় কিছু এসে যায় না, এরা কিছু জেলে যাবে, কিছু বিদেশে পালিয়ে যাবে। কিন্তু সেনাবাহিনী তো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের অর্থে পরিচালিত বাহিনী। এই যে ক্ষতিটা হয়ে গেল, এইটা আমি মনে করি যে ওয়াকার যেভাবে ভাবুক, সেনাবাহিনী তো এমন তো মনে করার কারণ নাই যে সেনাবাহিনী ওয়াকারে ভর্তি, এটাও তো মনে করার কোনো কারণ নাই, তাই না? সেনাবাহিনীতে তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অনেক কর্মকর্তা আছে, তাদেরকেও এগুলো বুঝতে হবে। যেই জিনিসটা আজকে আমার এই আলোচনার বিষয়, যে একমাত্র ওয়াকারের অনুশোচনার সুযোগ আছে কেন? আসলে দেখেন, যারা যারা এই জঙ্গি উত্থানের ফলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রথম কথা হলো এই ক্ষতিগ্রস্ত হোক, লাভবান হোক, ব্যর্থতাটাও সেনাবাহিনীর, এটা যদি ভালো হতো সে সুনামটাও কিন্তু সেনাবাহিনীর হতো। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় ইউনুসকে যদি আপনি দায়ী করেন, ইউনুসের অনুশোচনার আর কোনো সময় কিন্তু নাই, সুযোগই নাই। ইউনুসকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়তে হবে। কিন্তু সেনাবাহিনীর এই সুযোগটা এখনো আছে। সেনাবাহিনী যদি তাদের যদি আপনার আমি দেশপ্রেমের কথা বলবো না, দেশপ্রেম হলে তো 24শে জঙ্গি উত্থানের পক্ষে সেনাবাহিনী যায় না, তাদের যদি ন্যূনতম আপনার বিবেক কাজ করে, বা তাদের নিজেদের ভবিষ্যৎ যদি চিন্তা করে যে আমরা বেতন পাবো, তো দেশের অর্থনীতি যেই দিকে যাচ্ছে, সেই আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ, আমাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো, সেই সব খরচ মেটানোর জন্য সরকার, ভবিষ্যতের সরকারগুলো সক্ষম হবে তো, এই চিন্তাটাও যদি করে, আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব কর্মকর্তা আছে তারা যদি ওই জিনিসটা খতিয়ে দেখে, যে ক্ষতিটা বাংলাদেশের হয়ে গেল, এইটা থেকে তাড়াতাড়ি উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনী কোনো যদি স্ট্যান্ড নেয়, এবং ওয়াকারের নেতৃত্বে যদি সেটা নেয়, ওয়াকার সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় যদি নেয়, তাহলে কিন্তু দেখেন ইউনুস যে সুযোগটা পাচ্ছে না, জঙ্গি সার্জিস, হাসনাত, এরা যে সুযোগটা পাচ্ছে না, সেই সুযোগটা কিন্তু ওয়াকারের হাতে এখনো রয়ে গেছে। কারণ হলো এরা কেউ কিন্তু আর লাইমলাইটে নাই, ক্ষমতায়ও নাই, নাহিদ সার্জিসটাও নাই, ইউনুসও নাই, ওয়াকার কিন্তু এখনো স্বপদে বহাল আছে। ফলে ওয়াকার যদি চায়, অর্থাৎ ভবিষ্যতে তার উপর যে ধরনের শাস্তি নেমে আসবে সেখান থেকে নিজেকে মুক্ত করতে, সেই সুযোগটা এই পুরো চক্রের মধ্যে একমাত্র ওয়াকারের এখনো আছে। সে যদি এখনো গণতন্ত্রের পক্ষে অবস্থা গ্রহণ করে। আমরা দেখেছি কোথাও কোথাও বাংলাদেশে সেনা শাসনের কথা বলা হচ্ছে, চিন্তা করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অবাস্তব নয়। বাংলাদেশের আজকে যেই পরিস্থিতি, এইখানে যদি সেনা অভ্যুত্থান হয়, সেটাকে কিন্তু মানুষ অবশ্যই সাদরে গ্রহণ করবে। কিন্তু সেই সেনা অভ্যুত্থান তো একবার হয়েছে জঙ্গিদের পক্ষে, সেটা আজকে বাংলাদেশের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেনাবাহিনীর বিবেকবান, চিন্তাশীল, চাকরি করতে চায়, শান্তিপ্রিয় এই সদস্যদের আমি ভেবে দেখতে আহ্বান জানাবো। এবং সেনাবাহিনী যদি এগুলা ভেবে না দেখে, তারা যদি জঙ্গিদের ক্রমাগত পুষে চলে, দেখেন বর্তমানে যে ব্যবস্থাটা টিকে আছে এটা পুরোপুরি সেনাবাহিনীর সাহসের উপর টিকে আছে। সেনাবাহিনী যদি তার সমর্থন প্রত্যাহার করে, বাংলাদেশে কোনো জঙ্গি কিন্তু টিকতে পারে না। এই সার্বিক দিক বিবেচনা করে অতীতে সেনাবাহিনী কয়েকবার বাংলাদেশে দেশপ্রেমের জন্য ভূমিকা রেখেছে। আমরা জেনারেল নুরুদ্দিনকে সেই ভূমিকা রাখতে দেখেছি, আমরা জেনারেল মঈনুদ্দিনকে সেই ভূমিকা রাখতে দেখেছি, এমনকি জেনারেল জিয়াউর রহমানের ভূমিকাকেও আমি এখানে প্রশংসার চোখে দেখব। কারণ জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশকে স্ট্যাবিলিটি দিয়েছিলেন। অনেক কু হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই জেনারেল ওয়াকারের যেই কু, এইটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিস্টাবিলাইজড হয়েছে, বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সারা বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। এই জায়গা থেকে একমাত্র জেনারেল ওয়াকারের এখনো বের হয়ে আসার, একটা বিপরীতমুখী অবস্থান গ্রহণের সুযোগ আছে। আমি জেনারেল ওয়াকারকে এই ব্যাপারে
ব্যাপারটা চিন্তা করে দেখতে বলবো যে এখনো যে সুযোগটা তার আছে যে এই দেশে সুখে শান্তিতে তার উত্তরাধিকার নিয়ে বসবাস করার, সেই সুযোগটা জেনারেল ওয়াকার কাজে লাগাবে কি লাগাবে না আমি জানি না, কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলছি যে জেনারেল ওয়াকারের সাথে সামনে কিন্তু এই সুযোগটা এখনো আছে। সেটা খুবই সহজ জিনিস। এই যা কিছু অন্যায় অত্যাচার হয়ে গেছে সেগুলার নিরপেক্ষ তদন্ত বিচার করা এবং বাংলাদেশের সব দলের অংশগ্রহণে আপনার ইলেকশনের ব্যবস্থা করা। সেখানে কোনো চাতুর্যের অংশ নিলে কিন্তু জেনারেল ওয়াকার দ্বিতীয়বার বেইমানি করবে। আর সেই ধরনের উঠে দাঁড়ানোর মনোবল বা বুদ্ধি প্রজ্ঞা জেনারেল ওয়াকারের আছে কিনা সেটা তো সময় বলে দিবে। কিন্তু জেনারেল ওয়াকারের চাতুর্য আছে, সে চালাক মানুষ, সে নিজের ভালো বোঝে, কিন্তু নিজের চূড়ান্ত ভালো বুঝবে এইটা তো আমরা প্রত্যাশা করতেই পারি, আমরা করতেই পারি। সেই প্রত্যাশাটা রেখে আজকের এই ইন্টারাকশনটা শেষ করছি। এখন দেখি কারো কোনো মন্তব্য আছে কিনা যার উপর আমার মন্তব্য সংযুক্ত করতে পারি। একটা মন্তব্য দেখছি যে মোহাম্মদ আবদুল্লাহ তিনি লিখেছেন, আরেকজন সোহেল রানা লিখেছেন, যাত্রাবাড়ি থানার সামনে থেকে সেনাবাহিনীর আর্মড পার্সোনাল ভেহিকেল সরে যাওয়ার সাথে সাথে যাত্রাবাড়ি থানায় হামলা করে বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনার প্রত্যক্ষদর্শী ভূমিকা পালন করে। হ্যাঁ, সত্য কথা, 2024 জঙ্গি উত্থানকালে সেনাবাহিনী জঙ্গিদের ঢাকা শহরে ঢুকতে দিয়েছিল। সেনাবাহিনীকে এগুলোর কিন্তু এইসব প্রশ্নের সম্মুখীন ভবিষ্যতে হতে হবে। আরেকজন বলেছেন তাহেরা আক্তার যে জেনারেল মঈনের সাথে জেনারেল ওয়াকারের আসলে কোনো তুলনা চলে না। জেনারেল মঈন বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিলেন, জেনারেল ওয়াকার বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন, সোজা হিসাব। এআর হাবিব বলছেন, জয়তু শেখ হাসিনা, আপনার মুক্তিযুদ্ধের পাওয়া বাংলাদেশকে ফিরাতে যে অক্লান্ত পরিশ্রম করছেন তার অবদান জাতি একদিন আপনাকে দিবে, আপনারা আছেন বলে জয় বাংলা বলতে আর ভয় লাগে না। ধন্যবাদ এআর হাবিব ভাই, সাথে থাকুন। আমরা সবাই আজকে বিপদগ্রস্ত, আমাদের চেয়েও বড় বিপদগ্রস্ত, আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেকে বিপদগ্রস্ত মনে করি না, কিন্তু আমাদের বাংলাদেশে লক্ষ কোটি আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে এই জঙ্গি বাহিনী, তারেক রহমানের সরকার। কিন্তু আমরা সবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো এই প্রক্রিয়া হলো দেশকে আমাদের উদ্ধার করতে হবে। ওর চালাকির দিন শেষ, যেদিন শেখ হাসিনা দেশে আসবে, ওয়াকার আর হাদিকে পাকিস্তান একসাথে কবর দিতে হবে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। পরবর্তী মন্তব্য যদি থাকে, না থাকলে একটা কনক্লুডিং জিনিসটা বলে শেখ হাসিনার আগমন কথা বলে শেষ করি। শেখ হাসিনার আগমন নিয়ে দেখেন অনেক কথা হচ্ছে, কিন্তু যেই জিনিসটা মনে রাখতে হবে, পাকিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় ছিল ওয়াকার ইউনুস, বাংলাদেশেও ওয়াকার ইউনুস দেখলো। এম বাসের শেখ রনি, ধন্যবাদ আপনাকে। দেখুন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমরা একটা জিনিস আপনারা দেখবেন, আমি কোনো স্পেকুলেশনে না গিয়েও ওই জিনিসটা বলবো যে 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার চারপাশে কিভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা একটা মানব গুহ রচনা করে সেই দিন শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। দাদা ভাই, আপনি কি মনে করেন ওয়াকারের অনুশোচনা হবে? জয়ন্ত সেন লিখেছেন, হবে কিনা এটা আসলে বলা মুশকিল। ওয়াকার তো অতি চালাক মানুষ, কিন্তু বিপদ দেখলে হয়তো অনুশোচনা করতেও পারে। কিন্তু এটা যদি না করে, ওয়াকারের যে ভবিষ্যৎ, সেটা আমি ওয়াকারকে ভেবে দেখার জন্য আপার নিরাপত্তাটা আপনারা দেখবেন। ঠিক আছে, আজকে আর প্রশ্ন মন্তব্য আমরা না নিয়ে এটার উপরই দু চার কথা বলি। ওয়াকারের অপরাধ অমার্জনীয়, একজন বলেছেন, এটা সত্য কথা। ওয়াকারের এখন পর্যন্ত অপরাধ অমার্জনীয়, কিন্তু আমরা চাই ওয়াকার, আমার বক্তব্যটা আসলে সুস্পষ্ট, সেটা হলো এদের কারো কিন্তু বাঁচার উপায় নাই, ওয়াকারের এখনো অনুশোচনার সুযোগ আছে। জয়ন্ত সেন আবার লিখেছেন, দাদা ভাই, জননেত্রী শেখ হাসিনাকে ভারত সরকার প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রোটোকল দিয়ে রেখেছে, নেত্রী দেশে আসলে মুসলেকা সরকার তাকে ফাঁসি দিবে, ভারত সরকার কি তাহলে বসে বসে আঙ্গুল চুষবে? দেখুন, এটা ভারতের বিষয় না। প্রথম কথা হলো যে বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দিতে পারে এমন সাহস বাংলাদেশের আসলে কারোই নেই। আপনারা যদি দেখেন
যে আদালতগুলা চলছে, যে ক্যাঙ্গারু কোর্টগুলা চলছে, এখানে যে উকিলগুলা এই কাজগুলা করছে, যে জাজগুলা এই কাজগুলা করছে, আপনারা দেখবেন এগুলা সব শিবির থেকে আসা। বাংলাদেশের বিবেকবান কোনো উকিল কেউ কিন্তু এই জায়গায়, বাংলাদেশের কত উকিল আছে তাই না, বিখ্যাত বিখ্যাত উকিল আছে। আমরা মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধী ছিল তাদের বিচারের সময় আমরা দেখেছি না অনেক বড় বড় উকিল সেই আইসিটির মামলা পরিচালনা করেছে না সরকারের পক্ষ থেকে। আনিসুল হক করেছেন, আরো অনেক বড় বড় উকিলরা করেছেন। এখন কোন উকিলরা এই মামলাগুলা পরিচালনা করছেন? সব শিবিরের আত্মঘাতী জঙ্গি। যেই উকিলগুলো আছে এগুলা সব আত্মঘাতী জঙ্গি, এগুলা সব আবু সাইদ। কোনো নির্ভরযোগ্য আপনার কোনো ভালো উকিল কি আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন? কারণ ভালো উকিলগুলা জানে যে বঙ্গবন্ধু কন্যার গায়ে হাত তোলা, তাকে ফাঁসি দেওয়ার চিন্তা করাটা কত বড় ধরনের দুঃসাহস। এই জন্য আপনারা দেখবেন আইসিটি নামক যে থিয়েটার ওরা বানিয়েছে, সেখানে কোনো আপনি যেসব উকিল দেখবেন এগুলা সব শিবিরের আত্মঘাতী জঙ্গি। এই উকিলদের কোয়ালিটি, এদের বয়স, এদের চেহারা দেখে আপনি বলে দিতে পারেন যে শেখ হাসিনার গায়ে হাত দেওয়ার সাহস একমাত্র জঙ্গিরা ছাড়া বাংলাদেশে আর কারো নাই। জঙ্গিরা তো চাইবেই। জঙ্গি মাসুদ তো বলেইছিল যে শেখ হাসিনাকে লক্ষ্য করেই তারা গণভবনে ঢুকেছিল শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। জঙ্গিদের এই দুঃসাহস আছে, ওই জঙ্গিদের দিয়েই কিন্তু আইসিটি ইউনূসও চালিয়েছে, তারেক রহমানও চালাচ্ছে। আমরা যদি দেখতাম যে বিএনপির একজন বড় আইনজীবী, এই যে বিএনপিতে কত বড় বড় আইনজীবী আছে না, যারা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছিলেন, সেই মওদুদ আহমেদ থেকে শুরু করে কত বড় বড় আইনজীবী, তাদের একজনকেও কি আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটিতে? দেখতে পাচ্ছেন না তো। আপনারা যা দেখছেন এগুলা সব আবু সাইদের মতো আত্মঘাতী জঙ্গি, যারা এমনিতে শেখ হাসিনাকে মেরে ফেলবে পেলে আইসিটির মাধ্যমে মারতে পারলে তোরা আরো খুশি। কিন্তু এর বাইরে বাংলাদেশে বিএনপি বলুন, অন্য কোনো সেনাবাহিনী বলুন, কারো সাহস নাই শেখ হাসিনার গায়ে হাত তোলার। একজন লিখেছেন বাংলাদেশের, সোহেল রানা, বাংলাদেশের যদি সংস্কার হয় তা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারাই সম্ভব, বঙ্গবন্ধুর স্বপ্নের বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহ মহান লিখেছেন আমাদের মা জননেত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ আসার অপেক্ষায় পথে বসে আছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের মাকে আল্লাহ তাআলা যেন সৎ সম্মানে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটা তো বলেছেনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই ঘোষণা দিয়েছেন এটাকে আমাদের সিরিয়াসলি আমরা নিয়েছি, এবং আমি দেখতে পাচ্ছি কি রকম একটা পরিস্থিতি হবে। এবং আওয়ামী লীগের, আপনারা যদি আওয়ামী লীগের একজন সংগ্রামী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বক্তব্য শুনে থাকেন, তিনি ঘোষণা দিয়েছেন যে জননেত্রী আসার আগেই এই নেতাগুলো বাংলাদেশে চলে আসবে, এবং তারাই কিন্তু এই আগেই চলে আসবেন। ফলে যেই জনস্রোত হবে শেখ হাসিনা যেদিন আসবেন, সেই জনস্রোতে আসলে এই 24-এর যা যা হয়েছে, 24-এ পরে যারা বাংলাদেশে আধিপত্য করেছে, রাজত্ব করেছে, এরা খড়কুটোর মতো ভেসে যাবে। আমাদেরকে দেখতে হবে আমরা যেন ওদের উপর অন্যায় না করি, আমরা যেন ওদেরকে শুধু বিচারের আওতায় আনি, কিন্তু আমরা তাদের মতো জঙ্গি হয়ে রাস্তায় মানুষ মারব না। বাংলাদেশ সেনাবাহিনী পানি থেকে শুরু করে এত প্রতিষ্ঠান আছে, অনেক অর্থ। সেনাবাহিনী সেখানে কি ভূমিকা পালন করেছে? প্রতিষ্ঠানে বিনিয়োগ করে মুনাফা নিবে। সেনাবাহিনীর এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা জানি। আমরা আসলে এখন আমরা তো সেনাবাহিনীর কোনো স্বার্থ ধ্বংস করতে চাই না। আমরা চাই যে সেনাবাহিনী অন্তত বাংলাদেশের বিপক্ষে অবস্থান না নিক। বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে তো সেনাবাহিনী কেন কেউ জিততে পারবে না। সেই শুভ বুদ্ধি যেন সেনাবাহিনীর উদয় হয়। আওয়ামী লীগ কাউকে হত্যা করবে না। আওয়ামী লীগ আলেম ওলামাও হত্যা করবে না, জঙ্গিও হত্যা করবে না। আওয়ামী লীগ সবার বিচার করবে। শেখ হাসিনা কি আজ পর্যন্ত বলেছেন যে তিনি কাউকে হত্যা করবেন? তিনি বলেছেন বিচার করবেন। আমাদের সবার কথা হলো যে আমরা 24-এ জাতির উপর যেই ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে, বাংলাদেশ আজকে যেই জায়গায় নেমে এসেছে, এই জায়গায় আসার জন্য যারা যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা তো বাংলাদেশের শেখ হাসিনার উপর শুধু অন্যায় না, বা আমাদের উপর শুধু অন্যায় না, বাংলাদেশের 18 কোটি মানুষের উপর এই অন্যায় হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিচারটা করতে হবে। একজন সেনাবাহিনী সংক্রান্ত সমস্যার কথা লিখেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আবার ওই জায়গাটায় আসি, যেটা হলো যে জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন
তার আগে এমনিতেই দেখেন আন্তর্জাতিক সম্পর্কেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র ভারত, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এই যে শক্তিগুলো আছে তাদের ন্যাচারাল এলাই হলো আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ হলো জঙ্গিবাদ বিরোধী, প্রতিটা দেশ জঙ্গিবাদ বিরোধী। ভারত জঙ্গিবাদ বিরোধী, চীন জঙ্গিবাদ বিরোধী, আমেরিকা জঙ্গিবাদ বিরোধী, রাশিয়া জঙ্গিবাদ বিরোধী। বিশ্বের 4টা সুপার পাওয়ার জঙ্গিবাদ বিরোধী। আমাদের সাথে আমেরিকার মনোমালিন্য যদি হয়েও থাকে এটা কিন্তু স্থায়ী না। আমরা প্রত্যেকটা রাষ্ট্রের হলাম ন্যাচারাল এলাই, প্রাকৃতিকভাবে আমরা ওই প্রতিটা সুপার পাওয়ারের সাথে কিন্তু আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য সবচেয়ে যোগ্য দল বাংলাদেশে। সেটা বিএনপিও না, সেটা জামাতও না, কারণ এরা সবাই ধর্মাশ্রয়ী দল। কোনো ধর্মাশ্রয়ী দলকে কোনো সুপার পাওয়ার কিন্তু চূড়ান্তভাবে বিশ্বাস করে না, সাময়িক বিশ্বাস করে, সাময়িক তাদের সাথে বন্ধুত্ব হয়। ফলে বুঝতে পারছেন যে জননেত্রী শেখ হাসিনার কূটনীতি করার ক্ষেত্রটা কিন্তু অনেক ব্যাপক এবং অনেক দূর তিনি যেতে পারেন, যেই সুযোগটা তারেক রহমানের কিন্তু নাই, আর জঙ্গিদের তো নাই। বন্ধুরা, অনেক ধন্যবাদ। 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস হিসাবে পালন করতে হবে, আমি আপনার সাথে একমত। এইটা বলে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা যেটা শেখ হাসিনার জন্য করছি শেষ করছি। আমি আবারও সেনাবাহিনীর বিবেকবান মুক্তিযুদ্ধের পক্ষের কর্মকর্তাদের আহ্বান জানাবো যে আপনারা বিবেকের তরফ থেকে আপনারা প্রশ্ন করে আপনারা অবশ্যই আপনারা আশা করি দেশের পক্ষে দাঁড়াবেন। কারণ বাংলাদেশকে আপনাদের যদি চূড়ান্ত কারো আশাও থাকে যে 2024-এর জঙ্গিরা বাংলাদেশকে ভালো চালাবে, আপনারা সেই বাংলাদেশের সেনাবাহিনী সদস্য থাকবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা দেখেছেন যে তারা কিন্তু ভালো চালাতে পারেনি। কাজেই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটা বাংলাদেশের স্বার্থে নয়, এটা আওয়ামী লীগের স্বার্থে নয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষে স্বার্থে নয়, এটা সেনাবাহিনীর স্বার্থেই, নৌবাহিনীর স্বার্থেই, বিমান বাহিনীর স্বার্থেই এই বাহিনীগুলোকে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সে আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-রও বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারি সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12 জুলাই বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নয়। যেখানে আত্মসমর্পণ করুন না কেন তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71 যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং
আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামিপক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তি সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী। কারণ 24-এর 5ই আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন, আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে, আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5ই আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এ বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। সম্মানিত দর্শক, 2026 সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন বলে তিনি রয়টার্স নামক যে বিশ্বের প্রধানতম সংবাদ সংস্থা রয়েছে সেখানে ইন রিটেন
লিখিতভাবে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তারপর সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরে আসলে তার কী ধরনের বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে, কেন তিনি আসবেন, এই কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো তিনি যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে ১ নম্বর হলো যে তিনি ডিসেম্বরে ফিরবেন। শুধু একা ফিরবেন না, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফিরবেন। ১, তিনি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশ সরকার তাকে আনার জন্য বা তাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য চিঠিপত্র পাঠাচ্ছে। তো এ সকল চিঠিপত্র পাঠানোর দরকার নেই, আমি নিজেই আসছি। আচ্ছা, এর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে সরে এসেছেন। তিনি এসে এইবার আত্মসমর্পণ করবেন, জেলে যাবেন এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেগুলো মোকাবেলা করবেন। তিনি নিজেকে সাবমিট করেছেন বা তার একটা পোলাইট সাবমিশন আমরা লক্ষ্য করলাম। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার ভুলভ্রান্তি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটি সরকার সচরাচর যে ভুলগুলো করে তাদেরও সেই ভুল স্বাভাবিক। তিনি সরাসরি ক্ষমা চাননি, কিন্তু এই যে নিজেকে সাবমিট করেছেন, তারপর তিনি দেশের মাটিতে মরতে চাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা স্থাপন করে তিনি বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে মানে তার যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র যে বদনামগুলো করার চেষ্টা করছে, আরে না, সে ফিরবে না, সেখানে সে রাজার হালে আছে, এই সকল কথাবার্তা বলেন উনি নিজেকে চাঙ্গা রাখার জন্য, দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, এবং তিনি যে এখনো বেঁচে আছেন, পৃথিবীতে তার যে অস্তিত্ব আছে এটি জানান দেওয়ার জন্য সে বিদেশে বসে সকল বলছে। ফলে বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছেন, এনসিপি জামাতের লোকজন আছেন, অপেক্ষাকৃত যারা তরুণ, তারা অনেকটা সিনেমাটিক আদে বলার চেষ্টা করছেন আপা আর আসবে না, আপার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। তারপরে অন্য সব বাংলা ভাষায় যে সকল গালাগাল ইদানিং তারা শুরু হয়েছে, যেভাবে সিডিআই টিডিআই দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, ওভাবে শেখ হাসিনা এবং তার বংশজনকে নিয়ে নানা রকম সিডিআই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বাইরে কি হচ্ছে, মানে এই যে আমরা যা কিছু দেখছি তার বাইরে আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? প্রথমত যে গুজবগুলো, যে সম্ভাবনাগুলো এবং যে কার্য এবং কারণগুলো মোটামুটি পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী আলোচনা করা যেতে পারে এবং লোকজন আলোচনা করছে। মানে আলোচনা করা যেতে পারে যেগুলো আলোচিত হয়নি সেগুলো, এবং যেগুলো আলটিমেটলি লোকজন আলোচনা শুরু করে দিয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, তারপর অন্য প্রসঙ্গে যাব। ১ নম্বর ভারতের প্রসঙ্গ। ভারত কেউ বলছে সরকারকে একটা চাপে ফেলার জন্য শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। কেউ বলার চেষ্টা করছে যে ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটিস, এবং সেই লায়াবিলিটিসের কারণে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আর সেই সম্পর্ক স্থাপন করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক কূটনীতি, সেই কূটনীতিতে তারা ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়ছেন। তারা আরও বলার চেষ্টা করছেন এই গ্রুপটি যে শেখ হাসিনা একরোখা প্রকৃতির মানুষ, সে কারো কথাবার্তা শুনছে না, ফলে তার দায় দায়িত্ব আর ভারত নেবে না। ফলে ভারত তাকে পুশিং করবে সীমান্ত দিয়ে, অথবা বন্দি বিনিময় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে। এটা হলো এক ধরনের আলোচনা। দ্বিতীয় যে আলোচনা, সে আলোচনাটা হলো ঠিক এটার বিপরীত। তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এর কারণটা হলো ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এবং আরও ভয়ঙ্কর এবং অসম্ভব রকম বিভিন্ন রকম প্রেডিকশন, কথাবার্তা, আলোচনা এই গ্রুপগুলো করে যাচ্ছে, এবং তারা প্রায় সবাই পুরো আওয়ামী লীগের যারা লোকজন, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন এখানে কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, জাস্ট বিলিভ
তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বিশ্বাস করে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা অসাধারণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ছিল। তো এই কৌশলগত সম্পর্কটি নরেন্দ্র মোদী এগিয়ে নিতে যাচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং অনেকটা দুর্নাম বদনামের ভাগিদার হয়ে মমতা ব্যানার্জিকে জলস্থলে অন্তরিক্ষে নিঃশেষ করে দিয়েছেন এবং তার দলটি ভেঙে চুরে ছারখার করে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে যেমন জাসদ ভেঙেছিলেন, জাতীয় পার্টি ভেঙেছিলেন, বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, জামাত ভাঙার চেষ্টা করেছেন, একই প্রক্রিয়াতে নরেন্দ্র মোদী সাহেব পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কালচার ভেঙে চুরে তিনি তার পছন্দের মানুষ শুভেন্দুকে এখানে বসিয়েছেন মূলত শেখ হাসিনা জিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য। এবং শুভেন্দু যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশে তাকে কর্তৃপক্ষ স্যালুট দিয়ে, জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, স্যালুট দিয়ে নিতে বাধ্য হবে। এই কথাগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা চারটিখানি বিষয় নয়। একই অবস্থা ত্রিপুরাতে, একই অবস্থা আসামে, একই অবস্থা মণিপুরে এবং বিহারে। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে তার যারা লোকজন, তাদের যে অতি উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থা সব কিছু মিলিয়ে একটা চমৎকার চমচম, চমৎকার রসগোল্লা, রাজনীতির চমচম, রাজনীতির রসগোল্লা তৈরি হয়ে গেছে এবং যে যার মতো করে গপ 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 করে খাচ্ছে। শেখ হাসিনার বিরোধী যারা প্রতিপক্ষ, তারাও রসগোল্লা বানিয়েছে। আহাহা, আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কাজে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর আমরা নিশ্চিন্তে, নির্ভাবনায়, চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবো, এক ধরনের রসগোল্লা। আর আওয়ামী লীগের যারা লোকজন, আপা আজ আসবে, কাল আসবে, পরশু আসবে এবং আসবেই আপা আসলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আকাশের যে সূর্য যদি জামাত নেতা শাহজাহান চৌধুরীকে ছায়া দিতে পারেন, শেখ হাসিনা দোষটা করছে কি বলেন তো? জামাত নেতার কথায় যদি সূর্য থেমে যায়, তাহলে শেখ হাসিনার কথায় কেন থামবে না? শাহজাহান চৌধুরীর কথায় কয়জন মানুষ চলে, কিন্তু শেখ হাসিনার কথায় যদি 40 জন লোকের মধ্যে একজন করে অলি আল্লাহ থাকে, প্রতি 40 জন, আমরা বলি না 40 জনের মধ্যে একজন অলি আল্লাহ থাকে, তো শেখ হাসিনার 6 কোটি কর্মী সমর্থক, আওয়ামী লীগ করার লোকজন, তাদের মধ্যে যদি 40 জনে একজন অলি আল্লাহ থাকে, তাহলে আওয়ামী লীগে কতজন অলি আল্লাহ আছে? আর সেই অলি আল্লাহদের সর্দার হিসেবে, নেতা হিসেবে, পীর হিসেবে, তাহলে আপনি শেখ হাসিনাকে কি বলবেন? হজরতুল আল্লাম। এর বাইরে তো আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। গাউসুল আজম বলতে পারেন, কুতুবে রাব্বানি বলতে পারেন, ইত্যাদি নানা রকম যে উপাধিগুলো রয়েছে, সেগুলো বাইরে যতই বলেন না কেন, তার তো এই যে তার যে 6 কোটি লোক আওয়ামী লীগ করে, তারা তো তাকে কি বলবো, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে যাকে বলা হয় ভালো মানুষ, সবচেয়ে মানবিক নেত্রী, যোগ্য নেত্রী, তারাই তো মনে করে। এখন আপনার যত খারাপ লাগুক না কেন, আপনি তো আওয়ামী লীগের লোকের মনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সেই মানুষগুলো আওয়ামী লীগের এই সভানেত্রীর ফিরে আসা নিয়ে একটা স্বপ্ন বাসর তৈরি করেছে। যেটি ইন্টারনেটে দেখলাম যে বেশ কয়েকজন শীর্ষ নেতা আছেন, যারা অনেকে দিল্লিতে মানে কলকাতায় থাকতেন, যারা অনেকে এই ইংল্যান্ডে ছিলেন, আমেরিকাতে ছিলেন, তারা দলে দলে অন্তত 20 থেকে 25 জন লোক অ্যাট দিস মোমেন্ট, মানে উনি বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সব দল বেঁধে দিল্লিতে চলে এসেছে এবং দিল্লি প্রেস ক্লাবকে কেন্দ্র করে এদের একটা চক্র গড়ে উঠেছে, এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেখানে তারা নিয়মিত চা বিস্কিট খাওয়া দাওয়া থেকে শুরু করে, মানে দিল্লিতে একটা বিরাট তাদের একটা অর্গানাইজ ওয়েতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে চলে আসছে যে কারা কারা আমেরিকা থেকে এসছে, কারা কারা মানে লন্ডন থেকে আসছে, কারা কারা দিল্লি মানে কলকাতা থেকে গেছে, আসাম থেকে গেছে, ত্রিপুরা থেকে গেছে। এখন দিল্লিতে একটা চাঁদের মেলা মিলছে এবং সবাই মিলে কবে দেশে যাব, কিভাবে যাব, এগুলো নিয়ে প্ল্যান পরিকল্পনা করছেন। আসবেন বা না আসবে সেটা অনেক পরের ব্যাপার। প্রথমত যে এই যে তারা দৃশ্যমানভাবে দিল্লিতে উপস্থিত হয়েছেন, বৈঠক করছেন এবং এক একজনের ফেসবুকে 30 লাখ 40 লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে এবং তারা সেই ফেসবুকে
তাদের সেই ছবি লোড করছেন, আপলোড দিচ্ছেন, দেশে আসবেন, নেত্রীর সাথে এই যাকে বলা হয় তারা কারাবরণ করবেন, এই কথাগুলো তারা প্রকাশ্যে বলছেন। তো আমার সঙ্গে তো আসলে বাংলাদেশে যারা আছেন প্রায় অনেকের সঙ্গে কথাবার্তা হয়, বড় বড় নেতা। তো আমি দীর্ঘদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করি যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, আগামীতে আপনারা যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি আওয়ামী লীগ করবেন, বা আপনি কি দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, আওয়ামী লীগ অফিস খোলার ঝুঁকি নেবেন? তারা সবাই বলল যে না না না, আর হবে না, কি পেয়েছি এই দল করে, অমুকে পেয়েছে অমুকে পেয়েছে, আমরা তো সারা জীবন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু 17 বছর তো আমরা কিছুই পাইনি, এখন পালিয়ে বেড়াচ্ছি, মামলা মোকদ্দমা খাচ্ছি, কাজেই আগামীতে আমাদের আসলে আর ওইরকম কোনো স্বপ্ন নেই, আমরা চাই দেশটা ভালো চলুক। এই কথাই কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক সিনিয়র আওয়ামী লীগের নেতা, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এর মধ্যে একজন আমার বন্ধু আছেন, মহিলা সংসদ সদস্য ছিলেন, তো তার বাবাও এমপি ছিলেন, সেই মহিলা এমপির বাবাও এমপি ছিলেন, সরল সোজা, একদম ঝামেলার মধ্যে জড়াতে চায় না, আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু ঝুঁকি নিতে চায় না। তো সেও মাঝে মাঝে ফোন করতো যে দোস্ত খবর কি, ইত্যাদি ইত্যাদি। তা আমি যখন বলতাম ওই একই কথা বলতাম যে আচ্ছা ধরো তোমাকে একটা জেলার সভাপতি বানানো হলো, বা তোমাকে মহিলা আওয়ামী লীগের একটা সভানেত্রী বা সেক্রেটারি বানানো হলো, তুমি কি এই এখন যেখানে পালিয়ে আছো সেখান থেকে বের হবা? না, বের হবো না, বের হবো না, আমি ঝামেলা নিতে যাবো কেন এখন, আমি এখন যেখানে পালিয়ে আছি আমার ঘুম হয় না, আমি এই করি, ইত্যাদি 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 করি। আমি বললাম তোমার কোনো মামলা মোকদ্দমা আছে? বলে না, আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আমি তো এই ধরনের কোনো কাজই করিনি। আমি বললাম তাহলে পালিয়ে আসো কেন? বলে যে আসলে পালিয়ে আসি, লোকজন বলছে যে তোমার পালিয়ে থাকা উচিত, তাই আমরা পালিয়ে আসি। তো এরকম সহজ সরল মানুষ। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, যে রিসেন্টলি ফোন করেছে, যে আসে ধরো নেত্রী এখন আসছে, তুমি কি তোমার এই জায়গা থেকে বের হবা? সে একেবারে বলে হ্যাঁ অবশ্যই বের হবো। বের হবো মানে কি, জীবন দিয়ে দেবো। আমি বেশ অবাক হয়ে গেলাম যে কেন জীবন দেবা? বলে কেন জীবন দেবো না, আমার বয়স এখন 60-62 বছর, আমি তো এই আমার বাবা এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, আমাকে নিজে শেখ হাসিনা এমপি বানিয়েছেন, হয়তো আমার জীবন আর কিছু হওয়া হবে না, কিন্তু আমার চোখের সামনে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এই জীবনে বেঁচে থেকে আল্লাহকে, আমি রাস্তায় নামবো, আমি মরবো। তাহলে বোঝার চেষ্টা করুন, এই যে শেখ হাসিনা বলছে যে আমি আসবো, এটা নেতাকর্মীদের মধ্যে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, সবচেয়ে ভদ্রলোক একজন ভদ্র মহিলা, নাও 60 বছরের একজন ভদ্র মহিলার বা 61 বছরের একজন ভদ্র মহিলার আমি কথা বললাম, যে মানে এই কয়দিন আগেও বলতো যে ঘর থেকে মরে গেল সে বের হবে না, প্রতিটা মধ্যে, আর এখন সেই কথা বলছে। তাহলে এই যে শেখ হাসিনার যে আগমন, তার প্রতিপক্ষরা যেভাবেই নেক না কেন, তার নিজের যারা লোকজন রয়েছেন, হাউ দে আর ট্রিটিং, তারা এটাকে কিভাবে গ্রহণ করছে, তার একটা বাস্তব উদাহরণ দিলাম। এরকম উদাহরণ বললে শত শত উদাহরণ দেয়া যাবে, গল্পের মতো, সব ঘটনা গল্পের মতো। মানে একেবারে এক একটা সিঙ্গেল ঘটনা নিয়ে এক একটা করে সেই কবিতা লেখা যাবে, উপন্যাস লেখা যাবে, এমনকি মহাকাব্য লেখা যাবে। আওয়ামী লীগের লোকজনের দ্বারা এগুলো তৈরি হচ্ছে। কাজে এই যে শেখ হাসিনা তার যে বিশাল কর্মী বাহিনী, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, যেভাবে বিদেশে থাকা লোকজন আছে, তারা যেমন অনেক আগের থেকে, ধরুন শেখ হাসিনা আসার আগের থেকে কয়েকজন লোক, এখন এর মধ্যে এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগের সভাপতি, উপমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে নজরুল ইসলাম বাবু, মানে ওরা সবাই আমেরিকাতে আছেন। তো মাঝে মাঝে ফোন দেয়, আব্দুল ওয়াদুদ দ্বারা, তারাও ফোন দেয়। তারপর অন্যান্য যারা আছেন, শীর্ষ নেতা খালিদ মাহমুদ চৌধুরী আছেন। তো তাদের বক্তব্যটা হলো যে আসলে যে কোনো একটা কারণে বা ঘটনার আকস্মিকতা চলে আসছে, কিন্তু বিদেশ তো আমাদের জায়গা না, আমাদের ভালো লাগছে না, আমরা দেশে যাব, জেলে থাকবো, বাকি জীবন জেলে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের আকাশ বাতাস দেখব, জেলে যারা আছেন অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একসাথে থাকবো, আর বাঁচবেই বা কয়দিন। এখন আমার যারা বন্ধুবান্ধব বা আমি যাদের সঙ্গে 2009 সনে এমপি ছিলাম, মোরলের সবারই বয়স এখন মানে 60-এর কাছাকাছি বা 60 ক্রস করেছে। তো কাজে এই বয়সে এসে তারা আসলে বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং সেই আসার সঙ্গে যখন শেখ হাসিনা এরকম একটা কথা বলেছেন, তো ওরা কিন্তু এমনি আসতে চাচ্ছিল। আমার সঙ্গে 6 মাস আগে কথা বললো, তারা বলছে যে আমরা আসবো, এমনি যা হয় হবে।
আমরা শুধুমাত্র এতটুকু গ্যারান্টি চাই যে এয়ারপোর্টে আমাদেরকে আসার সাথে সাথে অ্যারেস্ট করে আমাদের জেলে নিয়ে গেলো, ডিম ডুম যেন না মারা হয়, এই এতটুকু, নাথিং মোর। এর বিষয়ে আর কিছু চাই না। এরপরে যা হবে, জেল ফার যা হবে হবে। তো এই ছিল তাদের মন মানসিকতা। গত 2 বছর এইভাবে বিদেশে যারা আছেন মোরালে সবাই কিন্তু এভাবে হাঁপিয়ে উঠেছেন দেশে আসার জন্য। যারা প্রবাসে থাকেন বা প্রবাসে গেছেন, বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আছে, সবাই একই অবস্থা। আপনি ধরেন একসময় এই বসুন্ধরার মালিক, তারা তো বিদেশে ছিলেন, তাদের তো টাকা পয়সার অভাব ছিল না, দুবাই লন্ডনে রাজার হালে থাকতে পারতেন। কিন্তু তারা কেন বাংলাদেশে এলেন? সিরিয়াসলি বাংলাদেশে আসলেন। এই যে এখন আনভীর যে বসুন্ধরা মালিকের ছেলে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তো ও তো দুবাইতে পালিয়েছিল, মানে ইনুস জামানাতে। এখনো তার জীবন ঝুঁকিমুক্ত নয়, কিন্তু সে চলে আসছে বাংলাদেশে, অফিস করছে, ব্যবসা বাণিজ্য দেখছে। আচ্ছা ঠিক আছে, জেলে যাই, কিন্তু বিদেশে থাকবে না। মানে বাংলাদেশে যাদের অস্তিত্ব আছে, আসলে তারা বিদেশে যেতে পারে না। ফলে সালমান এফ রহমান বলেন, এস এ আলম বলেন, তারা হয়তো বিভিন্ন কারণে বিদেশে অর্থ নিয়েছে, পাচার করেছে, তারপর টাকা খরচ করেছে, চুরি করেছে, চামারি করেছে, কিন্তু হ্যাপিনেস হচ্ছে না। দেশের মাটিতে তারা আসার জন্য সুযোগ খুঁজবে, এবং সেই সুযোগটির ক্ষেত্রে মানে এই যে শেখ হাসিনার যে আশা, যে হুমকি বা আসার যে অভিলাষ বা ঘোষণা, এটা রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মী যারা প্রবাস আছে তাদের কাছে এটা অনেকটা একটা ম্যাগনা কাটার মতো। তারা মনে করছে শেখ হাসিনা যাবে, মারি মুছে একসাথে মরব। তারপরে শেখ হাসিনা যাবেন, অবশ্যই ভারতের একটা এখানে হেল্প থাকবে, ফলে আমরা একটা প্রোটেক্টেড হব। এই মিলিয়ে দেখা যাচ্ছে যে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের যে চাঁদের হাট বসেছে, সেই হাটে এখন কিভাবে কোন জিনিস বেচা কেনা হয় সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।